আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি নীল। প্রথমেই সংবাদ শিরোনাম। বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ ১৯৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। ত্রাণ দিতে গিয়ে পানিতে ডুবে ৩ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত। বাড়তি শ্রম দিয়ে নির্মাতাদের চোখে পড়তে চান সাফা। মুন্সিগঞ্জে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৬১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ ১৯৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। বগুড়ায় হত্যা চেষ্টার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভি সহ ৪৬ জনের নামে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা, তৎকালীন ইউএনও, সাবেক সংসদ সদস্য, তৎকালীন সাব রেজিস্ট্রার, ৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে মামলাটির আবেদন করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলীম। আবেদনটি আমলে নিয়ে বিচারক শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা হিসাবে রেকর্ড করার আদেশ দেন। তবে মামলাটি নথিভুক্তর বিষয়ে গতকাল রাত পর্যন্ত আদালতের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি আব্দুর রব। আদালতে হত্যা চেষ্টার একটি মামলার কথা তিনি মৌখিকভাবে শুনেছেন। কেউ মামলা করতে থানায় আসেননি ওই সময়ে। বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওহাব জানিয়েছেন, ওই মামলায় আহমেদ আকবর সোবহান ও সাইম সোবহান ছাড়াও ৮ জনকে হুকুমের আসামি করা হয়েছে। তারা হলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা ও বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুল উল হালিম, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান এবং ৭১ টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক শাকিল আহমেদ। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সাব রেজিস্ট্রার শাহ আলম ও তার স্ত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক ইউএনও লুৎফর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নেয়াজ, রাজধানীর পল্লবী থানা আওয়ামী লীগের সহসভাপতি জিন্নাত আলী মাতব্বর প্রমুখ। ত্রাণ দিতে গিয়ে পানিতে ডুবে ৩ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য নেওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে। এদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে সেবা প্রদানে গাফিলতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে হাসপাতালে বিক্ষোভ করেন স্থানীয় স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে শিক্ষার্থীরা জানান, ২৭ আগস্ট ঢাকার উত্তরা এলাকা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীতে আসেন তারা। জেলাটির বিভিন্ন এলাকার শুকনো খাবার ও ডাল, চাল বিতরণ করেন। এর অংশ হিসেবে গতকাল বেলা ১টার দিকে নোয়াখালীর সদর উপজেলার ২ নম্বর দাঁতপুর ইউনিয়নের খলিফার হাটে ত্রাণ বিতরণ করতে রওনা হন। সেখানে কথা আরাবি সালমান নামের ৩ শিক্ষার্থী দিঘির পানিতে ডুবে যান। পরে তাদের উদ্ধার করে ওই দিনে বিকালে হাসপাতালটিতে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মেডিসিন ওয়ার্ডে পাঠান। শিক্ষার্থীদের কয়েকজন জানান, অসুস্থ আরাবির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে হাতে লাগানো ক্যানুলা খুলতে একাধিকবার নার্সকে ডাকেন তারা, কিন্তু নার্স না আসায় পাশের এক রোগীর স্বজন ক্যানুলাটি খুলে দেন। কিন্তু ক্যানুলার মুখ বন্ধ না করায় তার হাত থেকে অনেক রক্ত ঝরে। এতে আরও অসুস্থ হয়ে পড়েন আরাবি। এমন অবস্থায় শিক্ষার্থীরা অসুস্থ ৩ জনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আমরা ত্রাণ বিতরণ করতে এসেছি, এমন পরিস্থিতিতে পড়ব এটা কখনোই ভাবিনি। পানিতে ডুবে অসুস্থ শিক্ষার্থীরা সরকারি হাসপাতালেও সঠিক চিকিৎসা পাননি। বিষয়টা অত্যন্ত কষ্ট দিয়েছেন আমাদের। এখানে ডাক্তার, নার্স সবাই গাফিলতি করেছে। ওই দলের স্বেচ্ছাসেবক ও উত্তরা ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজের ছাত্র ফয়সাল ইবনে মাসুদ বলেন, আমরা ত্রাণ বিতরণ করতে এসে এমন পরিস্থিতিতে পড়বে এটা কখনো ভাবিনি। পানিতে ডুবে অসুস্থ শিক্ষার্থীরা সরকারি হাসপাতালেও সঠিক চিকিৎসা পাননি। বিষয়টি অত্যন্ত কষ্ট দিয়েছে আমাদের। এখানে ডাক্তার, নার্স সবাই গাফিলতি করেছে। খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন স্থানীয় শিক্ষার্থীরা। সেই সঙ্গে ক্যানুলা খুলে দেওয়া ওই রোগীর স্বজনকে মারধর করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত। জাতিসংঘের মানবাধিকার কমিশন দলের সঙ্গে সংস্থার কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গণহত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি করেছেন জামায়াতে ইসলামী নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে ক্রাইম এগেনিস্ট হিউম্যানিটি নামে একটি ট্রাইব্যুনাল গঠন করে এর তদন্ত ও সঠিক বিচারে বাংলাদেশের সহযোগিতা করতে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে অনুরোধ জানিয়েছেন তিনি। আজ বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘের মানবাধিকার কমিশন দলের সঙ্গে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুরোধ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয় 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সেই গণবিপ্লবের সময় সরকার যে হত্যা, জুলুম, নির্যাতন করেছিল সেই বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশে সফর করছে। এটা মূলত ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এরপর মূলত টিম আসবে। তাহের বলেন, মূলত বিগত স্বৈরাচারী সরকার এদেশের জনগণের উপর নানাবিধ অত্যাচার করেছে, হত্যাকাণ্ড করেছে। এসব বিষয়ে তারা জানতে চেয়েছিল, আমরা তাদের তথ্য দিয়েছি। জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার 1972 থেকে 1975 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। তখন তারা 30,000-এর মতো মানুষ হত্যা করেছিল। এবার 2009 সালে ক্ষমতায় আসার পর বিডিআরের ঘটনায় 57 সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গেও স্বৈরাচারী সরকার জড়িত ছিল। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যে গণহত্যা করেছিল, আমরা সেটার কথাও তাদের বলেছি। সর্বশেষ ছাত্র জনতার মহাবিপ্লবকে ব্যর্থ করার জন্য তারা নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল, সেটাও তাদের অবহিত করেছি। ছাত্র জনতার আন্দোলন দমনে সরকারের নৃশংসতার কথা উল্লেখ করে তাহের বলেন, সে সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয় সাধারণ ছাত্র জনতার উপর। মনে হয়েছিল বিদেশিদের সঙ্গে লড়াই হচ্ছে। নিজ জনগণের উপর দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের হত্যাকাণ্ড সারা বিশ্বে নজিরবিহীন। সেখানে 1.5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। জামায়াতের নেতা জানান, জাতিসংঘের মানবাধিকার কমিশন দল এসব হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, বিষয়গুলো জানার জন্য তারা এসেছে। তারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে। ফ্যাক্টগুলো নিয়ে তারা রিপোর্ট দেবে। এরপর বিচারের সহযোগিতা, আইন সংশোধনের প্রয়োজনীয় বিশেষজ্ঞরা আসবেন। তারা বাংলাদেশ সরকারকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন। বাড়তি শ্রম দিয়ে নির্মাতাদের চোখে পড়তে চান সাফা। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অকুণ্ঠ সমর্থন জানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন অভিনেত্রী সাফা কবির। শিক্ষার্থীদের সাহস, শক্তি ও সম্ভাবনা বলে তাদের উৎসাহ দেন সাফা। ছাত্রদের পাশে থাকার প্রত্যয়ে সড়কে নেমে বিজয়ের আনন্দে সামিল হন। ছাত্র আন্দোলনের সময়টাতে বাসা থেকেই দেখেছেন কি ঘটেছে উত্তাল সেই দিনগুলোতে। এমনকি সড়কে দায়িত্বপ্রাপ্ত ছাত্রদের জন্য খাবারও বিতরণ করেন অভিনেত্রী। শুধু কি ছাত্র আন্দোলন, বর্তমানে বন্যার সঙ্গে লড়াই করছে দেশ। দুর্গতদের সাহায্যে এগিয়ে আসছেন তরুণ এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। বন্যাত্ম মানুষগুলোকে জীবন রক্ষায় আকুল আবেদন করেছেন তিনি। দেশের কঠিন মুহূর্তে অন্যায়ের প্রতিবাদে সাহসী ভূমিকার জন্য পরিচিত সাফা কবিরের আজ জন্মদিন। 1994 সালের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন এই ছোট পর্দার জনপ্রিয় এই মডেল অভিনেত্রী। নিজ কাজের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে সুপরিচিত তিনি। বিজ্ঞাপনের মাধ্যমে সবিজ অঙ্গনে পা রেখেছিলেন। তবে অল টাইম দৌড়ের উপর নামে একটি টেলিফিল্মের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক কাজ এবং অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে পাকা আসন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফা কবিরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। তবে শুভেচ্ছা বার্তায় স্ক্রিনশট ফেসবুক স্টোরিতেও পোস্ট করেছেন অভিনেত্রী। সম্প্রতি টেলিভিশনের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন সাফা কবির। চরকিতে মুক্তি পেয়েছে টিকিট নামে একটি ওয়েব সিরিজও। মোহাম্মদ নাজিমুদ্দিনের গল্প অবলম্বনে স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত 6 পর্বের এই সিরিজের পরিচালক ভিকি জাহেদ। ছোট পর্দায় সাধারণত রোমান্টিক চরিত্রে বেশি দেখা যায় সাফাকে, কিন্তু টিকিট সিরিজটি ব্যতিক্রম। এতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সিরিজটি মুক্তির পর গণমাধ্যমকে সাফা জানিয়েছিলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এমন চ্যালেঞ্জিং চরিত্রের সন্ধানে তিনি ছিলেন। খুব করে যান, খল চরিত্র তাকে নিয়ে ভাবুন নির্মাতারা। চলতি বছরের শুরুর দিকে সাফার একটি ফেসবুক পোস্ট নিয়ে বেশ আলোচনা হয়। সেই পোস্টে নিজেকে পরিশ্রমী অভিনেত্রী হিসাবে উল্লেখ করেন সাফা। মুন্সিগঞ্জে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 613 জনের বিরুদ্ধে হত্যা মামলা। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নূর মোহাম্মদ সর্দার নামের এক দিনমজুর গলিতে নিহতর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে।
এতে সাবেক 4 সংসদ সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 613 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নিহত নূর মোহাম্মদের নানি শেফালী বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মামলায় 313 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারের সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে 4 আগস্ট সকালে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন স্থানে ছাত্র জনতার শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চলছিল। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল, মৃণাল কান্তি দাস, শাগুফতা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের যৌথ নির্দেশে অস্ত্র, ককটেল, ছুরি, রামদা নিয়ে আসামিরা ছাত্র জনতার উপর হামলা চালান। ওই সময় শহর ছাত্রলীগের সভাপতি নাসিবুল ইসলাম, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তার ভাই গোলাম কিবরিয়া সহ 12 জন গুলি চালান। নূর মোহাম্মদকে লক্ষ্য করে বুকে গুলি করে মামলার 18 নম্বর আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। পরে অন্য আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। এছাড়া তারা ছাত্র জনতার উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে ককটেল বিস্ফোরণ করে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। ঘটনার পর নূর মোহাম্মদকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারা মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই দিন সংঘর্ষে রিয়াজুল ফরাজি ও সজল মোল্লা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওসি আমিনুল ইসলাম বলেন, বাদীর দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এ মামলার সব আসামি পলাতক। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।